একটা ফাঁকা রিক্সা গেলে কি হতো? বিকেল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরও যখন নুহাশ এলো না, তখন রাগে দুঃখে কান্না পেয়ে গেল খেয়ার। বুঝতে পারলো আজ আর নুহাশ আসবে না। তাই বিষণ্ণ এক দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়ালো সে। পার্ক থেকে বেরিয়ে ফুটপাত ধরে হাঁটা শুরু করলো। আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ মেঘাচ্ছন্ন, কালো মেঘে ঢাকা। ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে নাকি। সাধারণত মানুষ আপাতত দৃষ্টিতে ধারণা করতে পারে কোনো কাজ নেই, কর্ম নেই, এমন বেকার মানুষদের যখন খুশি তখন ডাকা যায়। ডাকার সঙ্গে সঙ্গেই এরা হাজির হয়ে যায়। কিন্তু বাস্তবে ব্যাপারটা একদমই সেরকম নয়। বাস্তব জীবনে এই বেকার মানুষগুলোই হয় ব্যস্ত থেকে মহাব্যস্ত ব্যক্তি। তাদের নির্দিষ্ট কোনো কাজ থাকে না বলেই তাদের কাজের কোনো অন্ত নেই। এদের সাথে দেখা করতে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না করে রাখলে যেন চলেই না। আবার কখনো কখনো বলে রাখার পরেও কোনো লাভ হয় না। যেমন আজ নুহাসের জন্য খেয়ার যেমন হচ্ছে, আগে থেকে বলে রাখার পরও নুহাসের পাত্তা নেই। খেয়া হাঁটছে, পাশ দিয়ে কয়েকটা রিক্সা চলে গেলেও সে তাদের ডাকলো না। একলা একলা হাঁটতে লাগলো, যদিও জানে রিক্সা তাকে নিতেই হবে, কারণ এখান থেকে তার বাসা হেঁটে যাওয়া কখনোই সম্ভব নয়। তবুও কি যেন ভেবে রিক্সা নিল না। খানিক বাদেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়ে গেল। মেঘেরা গুঁড়ো গম্ভীর আওয়াজ তুলতে লাগলো, মাঝে মাঝে বিজলিও চমকালো। পশলা বৃষ্টির কারণে একেবারেই ভিজে উঠল খেয়া। রাস্তার পাশের একটা দোকানের ঝাঁপির নিচে দাঁড়িয়ে নিজের গা বাঁচানোর প্রয়াস করল। জামার অধিকাংশই তখন ভিজে একাকার। ঝুড়ি বেঁধে রাখা চুলের উপর জলবিন্দু জমেছে, পাজামার নিচের অংশেও জল। ভিজে জুবজুবে অবস্থা। দৌড়ে এসে ঝাঁপির নিচে ঠাঁই নিতেই হাঁপ ছাড়ল সে। চুল আর জর্জেটের ওড়না থেকে পানি ঝাড়ল সে। হ্যান্ড ব্যাগ থেকে রুমাল বের করে আশেপাশে তাকালো। রাস্তায় তখন যানবাহনের আনাগোনা কম। দু একটা অটোরিক্সা যাচ্ছে, সবই যাত্রীপূর্ণ। মনে মনে আফসোস করল খেয়া, মাথাটা কিঞ্চিত বাড়িয়ে দিয়ে রাস্তার দিকে গভীর দৃষ্টি নিয়ে তাকালো। যদি একটাও ফাঁকা রিক্সা যায়। আর মনে মনে নিজেকে গাল দিতে লাগলো। তখন কে বলেছিল এমন উদাসী হতে? অমন বেখেয়ালি হয়ে হাঁটতে শুরু না করে রিক্সা নিয়ে বাড়ি ফিরে গেলে কি হতো? পরক্ষণে মনে হলো একটু আগে তার মন খারাপ ছিল নুহাসের জন্য। নুহাস ছেলেটা এমন কেন? প্রেমিকাকে দেখা করতে আসতে বলেও দেখা দিতে চায় না কেন? অন্যান্য প্রেমিকেরা তাদের প্রেমিকার জন্য কি কষ্ট করেই না অপেক্ষা করে, দেখা হওয়ার জন্য ছটফট করে। কিন্তু কই, নুহাস তো এমন করে না। এমনকি সে ঠিকঠাকভাবে খেয়ার সঙ্গে দেখা অবধি করতে চায় না। আবার দেখা করতে রাজি হলেও ভেবেই একটা শ্বাস ফেলল খেয়া। এই যে মিস, সরে দাঁড়ান। বৃষ্টির ছাটে আপনার কাপড় ভিজে যাচ্ছে। অন্যমনস্ক খেয়ার ধ্যান ভাঙল কারো কণ্ঠ শুনে। তৎক্ষণাৎ ফিরে তাকিয়ে দেখতে পেল দোকানের অন্য পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে, চোখে সানগ্লাস, হাতে ফোন, পরনে আকাশি রঙের শার্ট আর কালো প্যান্ট। তাকে তাকিয়ে থাকতেই লোকটা আবারও হাত দিয়ে ইশারা করলো সরে দাঁড়াতে। সম্বিত ফিরতেই সে দ্রুত সরে গেল। অসাবধানতায় দোকানের সঞ্চার নিচে দাঁড়িয়ে গা ভিজিয়ে ফেলেছে। ও, খেয়াল করিনি। ইতস্তত করে বলল খেয়া। লোকটা কিছু না বলে মাথা ঘোরালো। অন্যদিকে তাকিয়ে একটা রিক্সা দেখতে পেয়েই হাঁক ছাড়লো। এই রিক্সা। এই রিক্সা। একসঙ্গে দুজনেই ডেকে উঠেছে। খেয়া আর চোখে দেখলো লোকটাকে। উনিও এক পলক তাকালেন বুঝি, তারপর দৃষ্টি সরালো দুজনেই। রিক্সা এসে থামলো ওদের দুজনের মাঝখানে। কে তাহলে এই রিক্সায় যাবে, খেয়া নাকি লোকটা? কেরানীপাড়া যাবেন চৌরাস্তা? খেয়াই প্রথম প্রশ্ন করলো ওনাকে। পাশের লোকটিও হয়তো কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু ওকে বলতে দেখে আর বললেন না। এবার খুব অস্বস্তি হলো খেয়ার, বিব্রত হয়ে বলল, আপনি চাইলে যেতে পারেন, আমি না হয়। না না, ঠিক আছে, আপনি যান। লোকটা দ্বিরুক্ত করলো। খেয়া অত জাস্তে গেল না, চুপচাপ রিক্সায় চড়ে বসলো। একটু ভদ্রতা রক্ষার জন্য বলার চেষ্টা করলো, আমি তাহলে যাই, আসলে একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল তো। না, ঠিক আছে, আপনি যান। আপনি একলা মেয়ে মানুষ। রিক্সাওয়ালা দেরি করলেন না, রিক্সা ঘুরিয়ে যাত্রা আরম্ভ করলেন। বৃষ্টি আরও জোরে পড়তে শুরু করলো। পানির বড় বড় ফোঁটা এসে পড়তে লাগলো খেয়ার কোলে ঢাকা পলিথিনের আস্তরণের ওপর। বাতাস জোরে বইছে, উড়ে যেতে চাইছে যেন পাতলা আবরণটা। খেয়া এক হাতে ব্যাগ সামলে প্রাণপণে আঁকড়ে ধরল পলিথিনটাকে। তবুও ভিজেই গেল। স্টুডিওতে বসে কাজ করছে নুহাস। বা হাতের রঙের প্লেট, বিভিন্ন রং, জল রং গুলিয়ে রাখা সেখানটায়। ডান হাতে একটা তুলি, সাইজ 12।
মোটা সেই তুলিটা বারবার প্লেটের রঙে চুবিয়ে নিচ্ছে। তারপর সামনে থাকা ক্যানভাসে আঁকা নতুন ছবিটায় রং লাগাচ্ছে। রং তুলির আঁচড়ে আঁচড়ে সুন্দর করে ছবিটা ফুটিয়ে তুলছে। একটু একটু করে দৃশ্যমান হচ্ছে বিষয়বস্তু। নীল শাড়ি পরিহিতা সুন্দরী রমণীর মুখাবয়ব কাশফুলের রাজ্যে এসে বিচরণ করছে। ছুটে যাচ্ছে ঘন কাশবনের এ মাথা থেকে ও মাথা। বাতাসে তার কেশগুচ্ছ উড়ছে উড়ছে শাড়ির আঁচলও। সেদিকে কি খেয়াল আছে রমণীর? বোধহয় নেই। সে দিক বেদিক শূন্য হয়ে ছুটছে এদিকে। আচ্ছা, এত তাড়া কেন তার? কাশবনের ও মাথায় কেউ কি আছে? কেউ অপেক্ষা করছে অপরূপ রূপসী এই রমণীর জন্য? নুহাস এক ধ্যানে ছবিটা আঁকছে। হঠাৎ কাঁচ ভাঙার শব্দে নুহাসের কাজে ব্যাঘাত ঘটল। ভ্রুদয় কুঁচকে চোখ তুলে তাকিয়েই দেখতে পেল স্টুডিওর দক্ষিণ দিকের জানালার কপাট খোলা। সেই খোলা জানালা দিয়ে শো শো করে বাতাস প্রবেশ করছে ভেতরে। দমকা হাওয়ায় বাতায়ন সংলগ্ন টেবিলের ওপর থেকে কলমদানিটা পড়ে গেছে। মেঝেতে চোখ রাখল নুহাস। কাচের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো জিনিসটা। নুহাসের কি তাতে আফসোস হলো? খুব সুন্দর একটা কলমদানি ছিল তো সেটা। না, ওর মুখের ভাবে সেটা মনে হচ্ছে না। সে খুব নির্বিকার হয়ে কাজে মন দিল। অত সুন্দর দামি একটা পেন হোল্ডার ভেঙে খান খান হয়ে গেল। আর নুহাসের কিছুই মনে হলো না। কি অদ্ভুত ছেলেটা। বেশ কয়েকবার কলিং বেল বাজানোর পর ব্যালকনিতে এসে উকি মারতে দেখা গেল এলিজা বেগমকে। উনি পা টিপে টিপে মুখ বাড়িয়ে দেখে নিলেন নিজেকে এসেছে। মাকে দেখতেই খেয়া নিচ থেকে চেঁচিয়ে উঠল, মা, আমি চাবি দাও, ভিজে যাচ্ছি তো। এলিজা তৎক্ষণাৎ ভেতরে ঢুকে গেলেন। তারপর প্রায় ছুটে এসেই চাবি ছুড়ে দিলেন নিচে। খেয়া হাত বাড়িয়ে ক্যাশ ধরে নিয়ে তালা খুলতে ব্যস্ত হলো। দারোয়ান না থাকার এই এক জ্বালা। যখন তখন বেল টিপো, চাবি ফেলো, তালা খোলো, তারপর ফ্ল্যাটে যাও। কি যে কাহিনী না! বিরক্ত হয়ে খেয়া সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে লাগলো। কি রে, অমন কাকভেজা হলে কি করে? বৃষ্টি দেখে দাঁড়াতে পারিসনি কোথাও? খেয়া আসতেই এলিজা বেগম প্রশ্ন ছুড়লেন। খেয়া ভেজা চেহারায় হাসলো, আহ্লাদ করে বলল, ভিজতে ভালো লাগলো মা। ভিজতে ভালোই লাগলে ভিজবি নাকি? তোর কাণ্ডজ্ঞান নেই? এই অসময়ে কেউ ভিজে নাকি? কি পাগলি রে তুই! এলিজা বেগম বকবক শুরু করলেন। খেয়া পাত্তা দিল না। ক্লান্ত লাগছে খুব, মনটাও খারাপ হচ্ছে। নুহাস এলো না কেন? ভাবনা বেশি দূর এগোলো না। ত্রস্ত পায়ে হেঁটে নিজের ঘরের দিকে পা বাড়ালো। খেয়াদের ফ্ল্যাটটা দোতলায়, আর খেয়ার ঘরটা ফ্ল্যাটের এক কোণায়। আকারে একেবারে ছোট্ট একটা ঘর, যেখানে শুধুমাত্র একটি সিঙ্গেল খাট, অটবির পড়ার টেবিল, কাঠের আলনা আর ছোট্ট ওয়ার্ড্রোব ছাড়া কিছুই আটানো যায় না। মাত্র কয়েকটা জিনিসেই ঘরটা ভর্তি ভর্তি লাগে। ঘরে ঢুকেই খেয়ার মেজাজ খারাপ হয়ে গেল, কারণ ঘরটা অগোছালো। বিছানার ওপর তার সকালে ছেড়ে যাওয়া কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে। সেটা সে নিজেই রেখেছে, তাই নিজের উপরই একটু বিরক্ত হলো। কিন্তু বিছানার চাদর আর বালিশের এলোমেলো দশা দেখেই মেজাজ আবার চড়ল। সে তো এভাবে রেখে যায়নি। পড়ার টেবিলের প্রত্যেকটা তাক থেকেই কে যেন বই নিয়েছে, টানাটানি করেছে। সর্ব উপরের তাকে থাকা পেন হোল্ডারটা গিয়ে ঠাঁই পেয়েছে ওয়ার্ড্রবের উপর। এগুলো কে করেছে? নিশ্চয়ই সমুদ্রের কাজ। ভেবেই রাগটা যেন দ্বিগুণ হয়ে উঠল ওর। কাঁধের হ্যান্ডব্যাগটা বিছানার ওপর ছুঁড়ে দিয়ে আলনা থেকে কাপড় হাতে নিল। তারপর ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। প্রথমে যাবে সমুদ্রের ঘরে, তাকে আচ্ছা মতন কানমলা দিয়ে তারপর যাবে গোসলে। বান্দরটা পেয়েছে ডাকি। ইচ্ছে হলেই খেয়ার ঘর অগোছালো করা। দাঁড়ো, দেখাচ্ছি মজা। সমুদ্রের ঘরটা এলিজা বেগমের ঘরের পাশেই। খেয়ার ঘরের মুখোমুখি অবস্থায়, দরজা বরাবর দরজা, মাঝে শুধু ডাইনিং স্পেস। খেয়া সমুদ্রের ঘরে ঢুকতেই দেখতে পেল সে বিছানায় আয়েশ করে শুয়ে বই পড়ছে। হাতে তার অতি পছন্দের একটা বই, চোখের বালি। রবি ঠাকুরের এই বইটা তার সিলেবাসের অন্তর্ভুক্ত। বাংলা বিভাগের ছাত্রী কি না? কি ব্যাপার, তুই আমার বই নিয়েছিস কেন? আর নিয়ে এসেছিস যখন তখন তা এলোমেলো করেছিস কেন? কাছে এসে জিজ্ঞেস করলো খেয়া। কোমরে হাত রেখে মুখে রাগী ভাব প্রকাশ করে দাঁড়িয়ে রইল। সমুদ্র ওর দিকে তাকালো পর্যন্ত না, বইয়ের উপর দৃষ্টি রেখেই বলল, ইচ্ছে হয়েছে দিয়েছি, তাতে তোর কি? বেশি বকবক না করি যা তো এখান থেকে। আমি পড়ছি, বিরক্ত করিস না তো। ছোট ভাই সমুদ্রের জ্যাঠামি দেখে রাগ সপ্তম আসমানে চড়ল। ওর দাঁত কিরমির করতে করতে চেঁচিয়ে শুরু করলো, এই এই, কি বললি তুই? ইচ্ছে হয়েছে দিয়েছিস, তাতে আমার কি? বলি, বইটা কি তোর নিজের নাকি? আমার বই নিয়ে আমার সাথে ভাব দেখানো?
হতচ্ছাড়া বাদর। দৌড়ে এসে বইটা হস্তগত করার প্রয়াস চালালো। সমুদ্র অসম্ভব বিরক্ত হয়ে তাকালো ওর দিকে, নাক মুখ কুঁচকে হাত শক্ত করে বইটা নিজের অন্তপাশে সরালো। কঠিন গলায় বলল, খবরদার, একটুকু নড়চড় করবি তো বই টেনে ছিঁড়ে ফেলবো। কি বললি? কি বললি তুই? বই ছিঁড়ে ফেলবি? মা, ও মা, দেখো আমার বই ছিঁড়ে ফেলছে তোমার ছোট ছেলে। ও মা! চিৎকার শুনে ও ঘর থেকে ছুটে এলেন এলিজা বেগম। ছেলেমেয়ের ঝগড়া দেখে বরাবরের মতোই বিরক্ত হলেন। ছেলেমেয়ে দুটোকে নিয়ে আর পারা যায় না। কত বড় হলো তবুও ঝগড়ার শেষ নেই। এই যে খেয়া ভার্সিটিতে পড়ছে, সমুদ্র ক্লাস 9-এ। ওদের কি এখনো অমন ছোট ছোট বিষয় নিয়ে চুলোচুলি করা মানায়? মোটেই না। কিন্তু এটা ওদের বোঝাবে কে? যখনই দেখো তখনই ওদের ঝগড়া। অত অবুঝ না। কি হয়েছে রে, আবার কি নিয়ে লেগেছে? দেখো না মা, আমি এই বইটা নিয়েছি বলি ওই ডাইনিটা কি শুরু করেছে। সমুদ্র আহ্লাদ করল মাকে দেখে। এলিজা মেয়ের দিকে তাকাতেই খেয়া দ্রুত বলল, না মা, তুমি ওর কথা বিশ্বাস করবে না। বেটা আস্ত মিথ্যুক। দেখে এসো গিয়ে আমার ঘরের কি হাল করে এসেছে। মন তো চায় থাপ্পড় দিয়ে। মা দেখো তোমার সামনে কিভাবে বকছে আমায়। বকবো না? তুই যে বেয়াদব হচ্ছিস তাতে তো। আবারও ঝগড়া লেগে গেল। এলিজা বেগম দাঁতে দাঁত চেপে এসব বাঁচামো সহ্য করার চেষ্টা করলেন, কিন্তু শেষমেশ না পেরে চিৎকার করে উঠলেন, চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। এই সমুদ্র, খেয়ার বই দিয়ে দে। তোর নিজের ক্লাসের বই নেই, ওর বই নিয়েছিস কেন এই সন্ধ্যাবেলায়? যা পড়তে বস। খেয়াও তাল মেলাতেই এলিজা চোখ পাকিয়ে তাকালেন। ও চুপসে যেতেই ধমক দিলেন। কি হলো, পড়তে বসতে বলিনি? যা বলছি। সমুদ্র মাথা নিচু করে বই রেখে দিল। খেয়া হাত বাড়াতেই ওর হাতের ওপর বাড়ি মেরে বলল, যা ফকিন্নি, তোর বই নিয়ে ভাগ। হ্যাঁ যা, ফের যদি বই ছুতে এসেছিস তো দেখব। খেয়া যা এবার, এই সন্ধ্যায় গোসল করতে হবে না, কাপড় পাল্টে আয় শুধু। ভেজা কাপড়ে এসে ঝগড়া লাগিয়ে দিয়েছে। যত সব অবুঝ শিশুর কাণ্ডকীর্তি। বিড়বিড় করতে করতে ঘর ছেড়ে বেরোলেন। খেয়াও শেষবারের মতো সমুদ্রের উদ্দেশ্যে চোখ রাঙানি দিয়ে স্থান ত্যাগ করলো। যাওয়ার সময় গুনগুনিয়ে গান ধরল, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সমুদ্র রাগে ফুসফুস করতে করতে পড়ার টেবিলে বসলো। রাতে ঘুমোতে যাবার পূর্বে আবারও হুট করে মন বিষণ্ণ হলো খেয়ার। পুনরায় মানসপটে চিন্তার তৈরি সাজলো নুহাস নামক ব্যক্তির জন্য। ফোন হাতে নিয়ে নুহাসের নম্বর ডায়াল করতে গিয়েও থেমে গেল। অপেক্ষা করলো কিসের যেন, হয়তো নুহাস কল দেবে। প্রতীক্ষার প্রহরে খেয়ার মনে পড়ে গেল সেই প্রথম দিনকার কথা। সেদিন প্রথম দেখার দিনটা, যে সেদিন বৃষ্টি ছিল না, আকাশ ছিল স্বচ্ছ নির্মল মেঘমুক্ত। সকাল থেকেই দিবাকর মশাই নিজস্ব তেজ দেখাতে ব্যস্ত ছিলেন, আর রোদের তাপ ছিল অন্যান্য দিনের চেয়ে একটু বেশি। গরমে অতিষ্ঠ হয়ে পুরো ক্লাস না করেই ফিরে আসার সিদ্ধান্ত নেয় খেয়া। ভার্সিটি থেকে বেরিয়ে পার্কের মোড়ে আসতেই দেখা হলো অর্ণিমার সাথে। অর্ণিমা আর সে একই সঙ্গে সরকারি কলেজ থেকে পাশ করেছে, তারপর ভার্সিটিতে ভর্তি হয়ে আলাদা হয়ে গেল। অর্ণিমা চলে গেল রংপুর মেডিকেল কলেজে MBBS পড়তে, আর খেয়া ভর্তি হলো রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। একই শহরে থাকে, তারপরেও দেখা সাক্ষাৎ হয় না। আজ প্রায় 3 বছরে দেখা হয়েছে খুব কম সংখ্যক বাড়ি। তো হঠাৎ করে যখন অনিমার দেখা হলো, তখন আর সে কিছুতেই ছাড়বে না। জেদ করে বলল আজ সারাদিন ঘুরবে। সেজন্য ওরা রিস্কা নিয়ে বেরোলো উদ্দেশ্যহীনভাবে। প্রথমেই এলো টাউন হল লাইব্রেরিতে, তারপর সেখান থেকে ঘুরতে ঘুরতে শিল্পকলা একাডেমির দিকে। সেদিন একটা চিত্র প্রদর্শনী হচ্ছিল সেখানে। ওরা দুই বান্ধবী ঘুরে ঘুরে পুরো গ্যালারিতে প্রদর্শিত বিভিন্ন ছবি দেখছিল। হঠাৎ একটা ছবিতে চোখ আটকে গেল। ছবিটা এর শিল্পী এত সুন্দর করে এঁকেছে যে মনে হচ্ছে জীবন্ত। বোঝাই যাচ্ছে অত্যাধিক পরিমাণে যত্ন নিয়ে তৈরি এটা।
কিন্তু সমস্যা হলো ছবির বিষয়বস্তু ওদের কাছে বড্ড অস্পষ্ট ঠেকল। খেয়ার কৌতূহল জাগলো, অত কষ্ট করে যিনি ছবিটা এঁকেছেন তিনি কি কোনো বিষয়বস্তুই রাখেননি? অস্পষ্ট ধোঁয়াশা দিয়ে তৈরি করেছেন এটা। কিন্তু তা কি করে হয়? সুনির্দিষ্ট বিষয় বা ভাবনা ছাড়া ছবি এঁকে কি লাভ? তখন তো দর্শকের চিন্তাকর্ষক হয় না, কেউ আগ্রহ পায় না, ছবির মূল্য থাকে না। আর একজন শিল্পী কেন চাইবে তার চিত্র কেউ না দেখুক? অনিমা অবশ্য অত আগ্রহ দেখালো না। সে মেডিকেলের স্টুডেন্ট, সাহিত্য শিল্প এগুলো নিয়ে অত চিন্তা নেই। সার্জারির কাটাছেঁড়াতেই তার মন। ছবিটা বুঝতে না পেরে ক্যানভাসের উপর একেবারে যেন হুমড়ি খেয়ে বলল খেয়া। শতহোক সাহিত্যের ছাত্রী, শিল্পের প্রতি তার আকর্ষণ তো থাকবেই। কিন্তু তখনই হঠাৎ পেছন থেকে কে যেন হৈ হৈ করে উঠল। আরে করছেন কি আমার ক্যানভাসের উপর? ফিরে তাকাতেই দেখা মিলল পাঞ্জাবি পরা সুদর্শন এক পুরুষের। ঘিয়ে রঙের পাঞ্জাবি পরনে, কাঁধে চটের ব্যাগ। চুলগুলো শিল্পীদের মতো মোটেই বড় বড় নয়, বরং ট্রিম কাট দিয়ে ছাটা। দাড়ি একটু আছে, বোধহয় চাপ দাড়ি বলে সেটাকে। গৌরবর্ণের সেই সুদর্শন পুরুষটিকে দেখে এক মুহূর্তের জন্য খেয়ার পৃথিবী যেন থমকে গেল। সে বিস্ময়ে বিমূঢ় হয়ে চেয়ে রইল লোকটার দিকে। লোকটা তখন চোখে হাজার প্রশ্ন, একটু বিরক্তি আর বিব্রত বোধ নিয়ে চেয়ে আছে। আর খেয়া হতবিহ্বল, নরণ চরণ নেই, দাঁড়িয়ে থেকেই ফিট খেলো নাকি। অনিমা আর চোখে সমস্তটা লক্ষ্য করতেই ব্যাপারটা বুঝল। অতপর খুব স্মার্টলি সে পুরোটা ব্যাপারকে হ্যান্ডেল করল। জানা গেল এই সুদর্শন পুরুষটির নাম নুহাশ, আর তিনি তাদের সামনে থাকা ছবিটির চিত্রকর। তারই আকাশে ছবি। প্রায় বেশ খানিকটা সময় পর খেয়া মুখ খুলল, জানতে চাইল ক্যানভাসের এই ছবিটির মানে কি। প্রথমে একটু অস্বস্তি হলেও মুহূর্তেই নিজেকে সামনে নিল নুহাশ। খুব সুন্দর করে নিজের ভাবনাটা উপস্থাপন করল ওদের সামনে। এটা আসলে কোনো সাধারণ ছবি নয়, এটা একটা প্রতীকী চিত্র। খেয়ার ছবি বিষয়ে আগ্রহ দেখে খুব সুন্দর সাবলীল বিষয়ে থিমটা বুঝিয়ে দিল নুহাশ, কিন্তু একবারও ওর দিকে তাকালো না। খেয়া অবাক হলো, ছেলেটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, অথচ কারো মুখের দিকে তাকাতে পারে না। তার চোখে স্পষ্ট অস্বস্তি খেয়াল করেছিল বেশ। এই তো গেল সেদিনের দেখা হওয়ার গল্প। এরপর প্রায় প্রায় দেখা হতো রাস্তায়, পথে ঘাটে, দু একবার কথা হতো। নুহাশ আস্তে আস্তে মিশতে থাকলো ওর সঙ্গে। অস্বস্তি বোধ হয় কাটতে শুরু করেছিল। এমন একদিন হুট করে খেয়াকে নিজের ছবির মডেল বানানোর ইচ্ছে পোষণ করল নুহাশ। খেয়া প্রথমটায় খুব অবাক হয়েছিল। তার চেহারা দেখে কেউ যে মডেল বানাতে চাইতে পারে সে ভাবেনি, লজ্জায় না করে দিয়েছিল। কিন্তু দিন কয়েক পরে সে নিজেই গিয়ে হাজির হলো নুহাশের স্টুডিওতে। পুরনো কথা ভাবতে ভাবতে খেয়ার আরও বেশি করে নুহাশের কথা মনে পড়তে লাগলো। ছেলেটা এমন কেন? কথা দিয়ে কথা রাখে না কেন? এত নিষ্ঠুর পাষাণ কেন তার হৃদয়? এই যে খেয়ার সঙ্গে দেখা করবে বলে রাজি হলো, এতক্ষণ অপেক্ষা করার পরও এলো না। তার কি উচিত ছিল না একবার ফোন করে খোঁজ নেয়া, একবার সরি বলা? এতটা নির্দয় হতে পারে কোনো প্রেমিক? শ্রান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের তাক, যেন বলছে বলে চলছে, থাক অপেক্ষাতেই থাক। অপেক্ষার প্রহর শেষ হলো না, অভিমান জমলো। অসম্ভব কান্না পেল খেয়ার। বাধ্য হয়ে অভিমান ভুলে নিজেই কল দিল নুহাশকে। দুবার রিং হবার পর রিসিভ হলো সেটা। ওপাশ থেকে নুহাশ ব্যস্ত ভঙ্গিতে বলল, এই খেয়া শোনো না, একটু পর কল দাও, আমি এখন খুব ব্যস্ত, নতুন ছবিটা আঁকছি বুঝলে, ওটার ফিনিশিং। খেয়া শ্বাস ফেলল। নুহাশ এখনও ব্যস্ত, ছবি আঁকছে। তার মানে সে ভুলেই গিয়েছিল যে আজকে তাদের দেখা করতে আসার কথা। ভীষণ হতাশ হলো, মিয়ে যাওয়া কণ্ঠে উচ্চারণ করল, কিন্তু আজ যে তোমার দেখা করতে আসার কথা ছিল সুরভি উদ্যানে, তুমি যে... কথা ছিল নাকি? উফ, একদম মনে ছিল না আমার। তুমি কি একা একা গিয়ে ঘুরে এসছো? আই এম সরি খেয়া, রিয়েলি সরি, মনে ছিল না। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, কাজ করছি তো। নুহাশ কলটা কেটে দিল, তারপর ব্যস্ত হয়ে পড়ল নিজের কাজে। তার মনে এ বিষয়ে কোনো অনুভূতিও থাকলো না যে খেয়া তার উপর অভিমান করতে পারে, মন খারাপ করে সারা রাত কেঁদে কেঁদে পার করতে পারে। অথচ ব্যাপারটা মাথায় রাখা উচিত ছিল তার। পরদিন ভার্সিটি থেকে বেরিয়ে সরাসরি নুহাশের বাড়ির দিকে গেল খেয়া। একটা রিক্সা নিয়ে নিল, রিক্সা এগিয়ে চলছে। এখন যাচ্ছে চেকপোস্ট থেকে খলিফা পাড়ার রোড ধরে।
খলিফাপাড়া রংপুরের আবাসিক এলাকা, মোটামুটি অভিজাত এলাকার মধ্যে একটা। একসময় অনেক ছোট ছোট একতলা দোতলা বাড়িতে এলাকা পূর্ণ থাকলেও এখন ডেভেলপারদের হাতে পড়ে পুরো এলাকার চেহারাটাই পাল্টে গেছে। বড় বড় বিল্ডিং, রাস্তার দুপাশে সদা ব্যস্ত পরিবেশ। সবচেয়ে বেশি ব্যস্ত থাকে সকাল আর দুপুরের দিকে। সকালে কর্মব্যস্ত মানুষেরা অফিসে যান, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা স্কুলে যায়। এই এলাকা থেকে স্কুল কলেজগুলো খুব কাছাকাছি। রিস্কা যখন এই রাস্তায় ঢুকলো তখন সম্ভবত কোনো স্কুল ছুটি দিয়েছে। অবশ্য এই সময়টায় সব স্কুলেই ছুটি দেয়, রাস্তাটাই পূর্ণ। ক্যান্টনমেন্টের পাশে চিকন ব্রিজটাতে এসেই জ্যামে লেগে গেল। অটো রিক্সা, মোটর সাইকেল নিয়ে ভর্তি। ক্রমাগত হর্ন বাজাচ্ছে খেয়ার পেছনের এক মোটর সাইকেল আরোহী। আওয়াজটা কানে লাগছে খুব। খেয়া বিরক্ত হয়ে রিক্সার ফাঁক দিয়ে পেছন ফিরে তাকালো। খানিক তক্ত কণ্ঠেই বলল, দেখছেন তো জ্যাম লেগেছে, তাও হর্ন দিচ্ছেন কেন? আপনি হর্ন দিলেই কি জ্যাম ছুটে যাবে? খেয়া বিরক্তিতে চোখ বন্ধ করে ফেলেছিল, তাই খেয়াল করেনি মোটরসাইকেল আরোহীকে সে চেনে। গতদিন দেখা হয়েছিল। নির্ঝর কিন্তু খুব ভুল করল না। খেয়াকে দেখা মাত্রই চিনে ফেলল এবং অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়েই রইল। তারপর 2 সেকেন্ড বাদে সম্বিত ফিরতে বিব্রত হলো। আসলে তারা ছিল তো, অস্থির ছিলাম, খেয়াল ছিল না। আর কিছু বলার সুযোগ হলো না। জ্যাম ছুটে গেছে। খেয়ার রিস্কাও এগিয়ে চলল। ছাত্রীর সামনে বসে আছে নুহাস। ছাত্রীর নাম বৃষ্টি। বৃষ্টির ফোটার মতোই অসম্ভব মায়াবতী কন্যা। বড়লোক বাবার আহ্লাদি মেয়ে। পরে ইন্টার ফার্স্ট ইয়ারে। ইংলিশ মিডিয়াম কলেজে ড্রয়িংয়ের কোনো প্রয়োজন নেই। তবুও আহ্লাদিক কন্যার শখ জেগেছে সে ছবি আঁকা শিখবে মানে শিখবেই। তাই বাপের কাজে বায়না ধরে নুহাসকে বানিয়েছে শিক্ষক। বৃষ্টির মা নেই, বাবা সরকারের কোনো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদে আছেন। স্বভাবতই এখানে থাকেন না, তাই ছোট বোন বর্ষাকে নিয়ে সে তার বাবার বিশাল ফ্ল্যাটে থাকে, চাকর বাকর শুদ্ধ। সপ্তাহে 3 দিন সে আসে নুহাসের বাড়িতে ছবি আঁকা শিখতে। গতদিন পোর্ট্রেট আঁকা শিখিয়েছিল ওকে, কিভাবে একজন মানুষের ছবি দেখে নিখুঁতভাবে তার ছবি এঁকে ফেলা যায়। এরপর বলেছিল ওর পছন্দের একজন মানুষের পোর্ট্রেট এঁকে আনতে। আজ সে এঁকে এনেছে নুহাসের ছবি, তাও যে সে ছবি নয়, তার ফেসবুক প্রোফাইলের ছবি। নুহাস ভ্রুকুচকে বৃষ্টির খাতার দিকে চেয়ে আছে, মস্তিষ্কে চিন্তার জট। সে বলেছিল যে কারো ছবি আঁকতে। বৃষ্টি পাল্টা প্রশ্ন করেছিল, কার ছবি? মেঘটা একটু আহ্লাদ করতে পছন্দ করে, অবশ্য করবে নাই বা কেন, বড়লোকের মেয়ে, ভাবসাব চালচলনই তো আলাদা তার। তাই হেসে হেসেই উত্তর করেছিল, আচ্ছা, তোমার প্রিয় মানুষের ছবি এঁকে আনো। কিন্তু বৃষ্টি যে ওর ছবি এঁকে আনবে তা কে জানত। নুহাস মাথা নিচু করে কি যেন ভাবছে দেখে বৃষ্টি ঠোঁট টিপে হাসলো, গলা খাকারে দিয়ে বলল, কি ভাবছেন স্যার? এটা কি বৃষ্টি? কেন স্যার, ছবি? এটা কেন এঁকেছো তুমি? তুমি ছবি পেলে কোথায়? কেন? আপনার ফেসবুক প্রোফাইলে। আমি তো সেই কবে থেকে রিকোয়েস্ট দিয়ে রেখেছি, আপনি অ্যাকসেপ্টই করেন না, তাই বাধ্য হয়ে ফলো দিয়ে রেখেছি। আচ্ছা স্যার, আপনি কি ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করেন না? এতদিন ধরে দিয়ে রেখেছি আমি। বৃষ্টি নামক মেয়েটার মনোভাব ঠিক কী সেটা হয়তো জানে না নুহাস, কিন্তু একজন বুঝদার পুরুষ হয়ে সে কোনো ভুল করতে চায় না। তাছাড়া বৃষ্টির কথাবার্তার ঢং, অঙ্গভঙ্গি স্বাভাবিক লাগে না। তাকে নিয়ে অতি আগ্রহী হয়ে কথা বলে সব সময়। এটা যে কিসের ইঙ্গিত সেটা না বোঝার মতো বোকা সে নয়, তবে নিশ্চিত নয় সে যা ভাবছে সেটা নাও হতে পারে। এই বয়সী মেয়েরা তো কত কিছুই করে, সব কিছু বিশ্বাস করা যায় না, করা ঠিক না। এরা নিজেদের চেয়ে বয়সে বড় পুরুষকে মুরগি বানাতে পছন্দ করে। এটা এদের দোষ নয়, বয়সের দোষ। নুহাস গলা খাকারি দিল, মোটামুটি কণ্ঠটাকে গম্ভীর করে বলল, কথা সেটা না বৃষ্টি, কথা হলো আমার ছবি তুমি আঁকলে কেন? আমি তো আঁকতে বলিনি। বলেননি? কে বলেছে? আপনি বললেন বলেই তো আমি আঁকলাম, নাকি ছবি আঁকতে আঁকতে সেটাও ভুলে গেছেন? বৃষ্টি মাথা নিচু করে লজ্জিত ভঙ্গিতে হাসল। গাল দুটো রক্তিম আভায় ছেয়ে গেল মুহূর্তেই। তার মোমের মতো পুতুল পুতুল চেহারায় এই রক্তিম ছাপটা পড়া মাত্রই তাকে আরও অসাধারণ রূপবতী মনে হতে লাগলো। নুহাস কিন্তু ভুলেও চোখ তুলে তাকালো না ওর দিকে। দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। নুহাস তাকাচ্ছে না সেটা বেশ বুঝতে পারল বৃষ্টি। তাতে কেন যেন তার মন খারাপ হলো খুব। এই যে গোমরা মুখ স্যারটা কখনোই তার দিকে তাকায় না কেন? স্যার দেখবে বলে সে প্রায়ই শাড়ি পরে সেজেগুজে আসে।
অথচ স্যার যেন দেখেও দেখেন না। এমন কেন উনি? সে ধীরে ধীরে খুব অস্পষ্ট স্বরে উচ্চারণ করল। আপনি বলেছিলেন আমার পছন্দের মানুষের ছবি আঁকতে, আমি তো তাই এঁকেছি। আপনি যে আমার বড় পছন্দের,